আচ্ছা, একটা কথা বলুন তো, জীবনে সফল হতে গেলে স্মার্ট হওয়াটা বেশি জরুরি নাকি চালাক হওয়াটা? ক্ষমতা, কৌশল আর মানুষের মনস্তত্ত্বের এই যে জটিল খেলা, এই খেলায় শেষ পর্যন্ত জেতে কে? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই কখনো না কখনো উকি দিয়ে গেছে। প্রশ্নটা শুনতে যতটা সোজা, এর উত্তর কিন্তু মোটেও সহজ নয়। তবে হ্যাঁ, একটা বই আছে যেটা কয়েক দশক ধরে পাঠকদেরকে এই প্রশ্নের এক বলা যায় বেশ ভয়ঙ্কর উত্তর দিয়ে আসছে। তো চলুন আজ সেই বিখ্যাত আর কুখ্যাতও বটে বইটা নিয়ে কথা বলি। রবার্ট গ্রিনের দ্য 48 লজ অফ পাওয়ার। লোকে বলে এটা নাকি ক্ষমতার এক নিখুঁত আর নির্মম ব্লুপ্রিন্ট, যা শেখায় ক্ষমতা কিভাবে অর্জন করতে হয়, কিভাবে ধরে রাখতে হয়, আর সবচেয়ে বড় কথা, কিভাবে ক্ষমতাকে ব্যবহার করতে হয়। তো কি আছে এই বইটাতে? এর মূল ব্যাপারটা কি? খুব সহজ করে বললে, এটাকে ক্ষমতার খেলার একটা প্লে বুক, মানে একটা গাইড বই হিসাবে ভাবতে পারেন। এই বইটা আসলে ক্ষমতার জটিল গতিপ্রকৃতি বোঝার একটা গাইড। এটা তৈরি হয়েছে ইতিহাসের হাজারো উদাহরণ আর খুব গভীর স্ট্র্যাটেজিক চিন্তাভাবনা থেকে। তবে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা কি জানেন? বইটা ক্ষমতাকে নৈতিকভাবে নিরপেক্ষ বা মরালি অ্যাগনস্টিক একটা শক্তি হিসেবে দেখে। মানে বইটা বলছে ক্ষমতা নিজে ভালো না, খারাপও না। এটা অনেকটা একটা ছুরির মতো। আপনি সেটা দিয়ে সবজি কাটবেন নাকি অন্য কিছু করবেন, সেটা আপনার ব্যাপার। আচ্ছা, এবার আসি বইটার সবচেয়ে ইন্টারেস্টিং আর বলতে গেলে সবচেয়ে খতরনাক অংশে। এর কিছু আইন তো এমন যা শুনলে আপনি রীতিমতো চমকে উঠবেন। চলুন সেরকমই কয়েকটা উদাহরণ দেখি। আইন নম্বর ৭ কি বলছে? বলছে অন্যদের দিয়ে কাজ করিয়ে নাও, কিন্তু সব ক্রেডিট নিজে নাও। ভাবা যায়? মানে গ্রিনের মতে যারা সত্যিকারের ক্ষমতাশালী, তারা কিন্তু অন্যের মেধা আর পরিশ্রমকে কাজে লাগিয়েই নিজেদের এগিয়ে নিয়ে যায়। এরপর আইন নম্বর ১২। এটা আরও জটিল। মাঝে মাঝে সততা আর উদারতা দেখিয়ে আপনার শিকারকে নিরস্ত্র করুন। এটা কিন্তু একটা পুরোদস্তুর সাইকোলজিক্যাল গেম। ধরুন, হঠাৎ একটা ভালো ব্যবহার বা ছোট্ট একটা উপহার, ব্যাস, অপরপক্ষ আপনার উপর বিশ্বাস করতে শুরু করল। আর তারপর তাদের বোকা বানানো অনেক সহজ হয়ে যায়। আর সবশেষে সম্ভবত সবচেয়ে নির্মম আইনগুলোর একটা, আইন নম্বর ১৫। শত্রুকে শেষ করলে পুরোপুরি শেষ করুন। কারণ যদি এক টুকরো আগুনও বাকি থাকে, সেখান থেকে আবার দাবানল ছড়িয়ে পড়তে পারে। বুঝতেই পারছেন, ক্ষমতার এই খেলায় দয়া মায়ার কোনো জায়গা নেই। এই আইনগুলো শোনার পর মনে প্রশ্ন আসাটা খুব স্বাভাবিক, তাই না? যে এটা কি আসলে ম্যানিপুলেশনের কোনো গাইড বুক? হ্যাঁ, ঠিক এই প্রশ্নটা নিয়েই কিন্তু আসল বিতর্কটা শুরু হয়। দেখুন, বিতর্কের দুটো দিকই আছে। একদিকে যারা বইটার পক্ষে, তারা বলেন, আরে বইটা তো শুধু কঠিন বাস্তবটা তুলে ধরছে, মানুষ আসলে কিভাবে আচরণ করে, ক্ষমতা কিভাবে কাজ করে, সেটাই তো দেখাচ্ছে। কিন্তু অন্যদিকে যারা এর বিপক্ষে, তাদের যুক্তি হল, এটা তো সরাসরি প্রতারণা, অনৈতিকতাকে উস্কে দিচ্ছে, এটা মানুষের মধ্যে অবিশ্বাস তৈরি করে। বিতর্কটা যে কতটা মারাত্মক তার একটা প্রমাণ দিই। আমেরিকার বেশ কিছু জেলে এই বইটা ব্যান্ড, হ্যাঁ, নিষিদ্ধ। কারণ জেল কর্তৃপক্ষ ভয় পায় যে কয়েদিরা এই বই পড়ে একে অন্যকে বা এমনকি জেলের কর্মীদেরও ম্যানিপুলেট করতে পারে। ভাবুন একবার, একটা বই কতটা বিপজ্জনক হতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো, লেখক রবার্ট গ্রিন নিজে কি বলেন? তিনি বলেন, দেখুন, আমি তো কোনো নৈতিকতার ক্লাস নিচ্ছি না, আমার বইটা মানব চরিত্রের একটা ম্যাপের মতো। মানে তিনি বলতে চাইছেন, মানুষ জেনে বা না জেনে যেভাবে আচরণ করে, তিনি শুধু সেটাই তুলে ধরেছেন। কি করা উচিত তা বলছেন না, বরং যা বাস্তবে হয় সেটাই দেখাচ্ছেন। আচ্ছা, আমরা তো এতক্ষণ এটাকে আক্রমণের অস্ত্র হিসেবে দেখলাম, কিন্তু যদি পুরো ব্যাপারটা উল্টো করে ভাবি, যদি এই আইনগুলো আক্রমণের জন্য না হয়ে আত্মরক্ষার জন্য হয়, মানে ব্যাপারটা এমনও তো হতে পারে, তাই না? যে এই আইনগুলো শেখার উদ্দেশ্য কাউকে ঠকানো নয়, বরং অন্য কেউ যাতে আপনাকে ঠকাতে না পারে সেজন্য নিজেকে তৈরি রাখা। তলোয়ারের বদলে এটাকে একটা ঢাল হিসেবে ব্যবহার করা। তো কিভাবে এই জ্ঞানকে আত্মরক্ষার কাজে লাগানো যায়? ধরুন, ৩টে সহজ স্টেপ। প্রথমত, এই কৌশলগুলো চিনতে শিখুন। যেমন কেউ যখন বন্ধুর মতো করে আপনার ভেতরের খবর জানার চেষ্টা করছে, তখন সেটা ধরে ফেলা। দ্বিতীয়ত, নিজের সম্মান বা রেপুটেশন বাঁচান, কারণ ওটাই আপনার ক্ষমতার আসল ভিত্তি।
আর ৩ নম্বর, সবসময় কয়েক ধাপ আগে ভাবুন। অন্যের চালটা আগে থেকে আন্দাজ করতে পারলে তার পাতা ফাঁদে পা দেওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। তাহলে এত সব আলোচনার পর আমরা আমাদের সেই প্রথম প্রশ্নে ফিরে আসি। চালাক হওয়াটা বেশি জরুরি নাকি জ্ঞানী হওয়াটা? আসলে ক্ষমতার আসল খেলাটা কিন্তু শুধু চালাকির উপর চলে না, এর জন্য আরও গভীর কিছুর দরকার। দেখুন, চালাক আর জ্ঞানী এই দুজনের মধ্যে মূল পার্থক্যটা কোথায়? চালাক মানুষ ছটজলদি উত্তর দেয়, তর্কে জিততে চায় আর ছোটখাটো জয় নিয়েই খুশি থাকে। কিন্তু একজন জ্ঞানী মানুষ, সে পুরো ছবিটা দেখে, সে অভিজ্ঞতা থেকে শেখে, পরিস্থিতি বোঝে। সে শুধু কৌশল জানে না, কখন কোথায় কিভাবে সেই কৌশল ব্যবহার করতে হবে সেই বিচক্ষণতাও তার থাকে। সুতরাং আসল কথাটা হলো, প্রকৃত শক্তি কিন্তু চালাক বা স্মার্ট হওয়ার মধ্যে কোনো একটাকে বেছে নেওয়া নয়। আসল শক্তি হল কৌশলগত বুদ্ধির সাথে প্রজ্ঞাকে মেশানো। মানে বুদ্ধি তো থাকবেই, কিন্তু সেই সাথে এটাও জানতে হবে যে কখন আর কিভাবে সেই বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে। এটাই হলো ক্ষমতার আসল রূপ। তো শেষ প্রশ্নটা এটাই, ক্ষমতার এই বিশাল খেলার ময়দানে একজন কি খেলোয়াড় হবে, নাকি শুধু দাবার একটা ঘুঁটি হয়েই থেকে যাবে? সিদ্ধান্তটা যার যার নিজের।